ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। 2024 সালের উচ্চ মাধ্যমিক দর্শন বিষয়ের প্রশ্নপত্র হলো এটি এবং এই প্রশ্নপত্রের এমসিকিউ এসএকিউ এর সঠিক উত্তর সমাধান করে দেওয়া হলো। সঙ্গে বিভিন্ন ধরনের যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোর কিন্তু বচনে রূপান্তর করে দেওয়া হলো এই ক্লাসে। তো তোমরা যারা এবছর পরীক্ষা দিলে অবশ্যই কিন্তু মিলিয়ে নিতে পারো। এবং সঙ্গে বলি, ফিলোসফি টিউশন যে সাজেশনটি দিয়েছিল সেই সাজেশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন, বলতে গেলে 90+ কোশ্চেন কিন্তু কমন এসেছে, এমসিকিউ এসএকিউ এবং ব্রড কোশ্চেন। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে। এ নাম্বার, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, এই বিবৃতিটি সত্য। একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হলো সিদ্ধান্ত। আই বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো, আই বচনে যেহেতু কোনো পদই ব্যাপ্য হয় না, কাজে এখানে সঠিক উত্তর হবে এদের কোনোটি নয়। দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই সত্য বা মিথ্যা হয়। নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হলো বচন দুটির মধ্যে উদ্দেশ্য ও বিধেয় এক হবে। নিরপেক্ষ বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। ও মূর্তিটি বৈধ হয় দ্বিতীয় সংস্থানে। একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয়বাক্য বিশেষ নৈনর্থক হলে সিদ্ধান্তটি হবে বিশেষ নৈনর্থক। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বককে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে অবৈধ, অনুগ স্বীকারজনিত দোষ ঘটবে। হয় লগ একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লগ একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, লগ নন বুদ্ধিবাদী দার্শনিক, সুতরাং লগ হন অভিজ্ঞতাবাদী দার্শনিক। উপরোক্ত যুক্তিটি বৈধ। সকল এস হয় অপি, বচনটির বুলীয় ভাষ্য হল S/P = 0। সব দার্শনিক ঈশ্বর বিশ্বাসী নন, এই বচনটির অনুযায়ী ভেনচিত্রটি হলো, তাহলে সি নাম্বার যে ভেনচিত্রটি দেওয়া আছে, কারণ বুলীয় রূপ হবে SP ≠ 0, কাজেই ভেনচিত্র হবে সি নাম্বার। কাল আজ শুক্রবার, এটি হচ্ছে একটা সরল বচন। যদি P = Q মিথ্যা হয় তাহলে P ভেল Q এর সত্যমূল্য হবে সত্য। যে যৌগিক বচনের সত্য সারণীর সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা, বচনাকারটি হবে শত মিথ্যা। লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ বলেছেন বেকন। আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হলো এই অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। সাদৃশ্যের প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হলো উপমা যুক্তি। শক্তির অবিনশ্বরতা সূত্র হলো কারণের পরিমাণগত লক্ষণ। অতিবৃষ্টি হলো বন্যার কারণ, এখানে কারণ কথাটি যে অর্থ নির্দেশ করেছে তা হলো আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ। এক কারণবাদকে সমর্থন করেন কপি। মিল তার ড্যাশ বইতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করেছেন, তাহলে এ সিস্টেম অফ লজিক গ্রন্থে। দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। এবার এসএকিউ প্রশ্নগুলো দেখো। একটি যুক্তি কখন অবৈধ হয়? যখন হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত না হয়। অথবাতে কি আছে, অবরোহ যুক্তি বলতে কি বোঝায়? তাহলে যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যেখানে সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয়বাক্যের চেয়ে কম হয় বা সমান হয় তাকে অবরোহ যুক্তি বলে। যদি ও বচন সত্য হয় তাহলে তার বিরোধী বচনের সত্যমূল্য কি হবে? মিথ্যা হবে। মানুষ অসৎ হতে পারে, এই বচনটির অসম বিরোধী বচন নির্ণয় করো। তাহলে মানুষ অসৎ হতে পারে, এটাকে বচনে রূপান্তর করলে আই বচন হয়। কোনো মানুষ হয় অসৎ। এবার আই বচনের অসম বিরোধী বচন কি? এ বচন। তাহলে কি হবে? সকল মানুষ হয় অসৎ। নেক্সট, অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি?
তাহলে অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা দুই প্রকার, কি কি? বিপরীত বিরোধিতা আর হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট, বিরুদ্ধ পদ কাকে বলে? বিরুদ্ধ পদ হলো কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টি। কোনো বস্তুই যুগপদ ভালো এবং উত্তেজক নয়, বচনটির ব্যবর্তন করো। তাহলে কোনো বস্তুই যুগপদ ভালো এবং উত্তেজক নয়, এটাকে বচনে রূপান্তর করলে ই বচন হয়। কোনো ভালো বস্তু নয়, উত্তেজক বস্তু। এবার এই ই বচন থেকে বিবর্তন করলে আমরা কোন বচনে করতে হবে? এ বচনে করতে হবে। তাহলে কি হবে? সকল ভালো বস্তু হয় অউত্তেজক বস্তু। তাহলে এটা হয়ে গেল বিবর্তনীয়, বিবর্তিত। এটা হয়ে গেল বিবর্তিত, আর উপরেরটা হলো বিবর্তনীয়। নেক্সট, বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? তাহলে প্রধান আশ্রয়বাক্যের দুটি বিকল্প যখন বিসংবাদী হয়, অর্থাৎ একই সঙ্গে সত্য হতে পারে না, তখন সেই বিকল্পটাকে বলা হচ্ছে কি? বিসংবাদী বিকল্প। নেক্সট, একটি বিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ দাও। তাহলে রাম জীবিত অথবা মৃত। রাম জীবিত নয়, সুতরাং রাম মৃত। এটা হচ্ছে একটা বিসংবাদী বিকল্পের উদাহরণ। নেক্সট, পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলে। নেক্সট, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। ভেনচিত্রে প্রকাশ করো। কি আছে? অধার্মিক কবি আছেন। তাহলে এটাকে বচনে রূপান্তর করলে কি হয়? আই বচন হয়। কোনো কোনো কবি হয় অধার্মিক। বুলীয় রূপ হবে, বুলীয় রূপ কি হবে? এস পি বার নট ইকুয়াল 0। তাহলে ভেনচিত্রটা হবে কি? পিটাকে বাদ দিয়ে এসের ঘরটাতে একটা ক্রস চিহ্ন বসবে। কোন কোন প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্যে সত্য হয়? তাহলে পি ভেল, কাল পি, পি ইকুইভ্যালেন্ট কি, এগুলো কিন্তু অনন্য মূল্যে সত্য হয়। একটি সত্য সারণী গঠনের পিছনে মধ্য সম্ভাবনা রহিত নিয়মটির বক্তব্য কি? নিয়মটির বক্তব্য হচ্ছে একটি বচন হয় সত্য হবে অথবা মিথ্যা হবে। নেক্সট, একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? তাহলে একটা বৈকল্পিক বচন যদি আমি নিষেধ করি তাহলে একটা সংযৌগিক বচন পাওয়া যাচ্ছে। তাহলে উত্তর হবে কি? সংযৌগিক বচন। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি? তাহলে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতি হলো আরোহ অনুমানের আকারগত ভিত্তি। সামান্যীকরণ বলতে কি বোঝো? যে প্রক্রিয়ার সাহায্যে বিশেষ বিশেষ কয়েকটি বস্তু বা ব্যক্তির পর্যবেক্ষণ করে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে। নেক্সট, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরূপ বচন? সামান্য সংশ্লেষক বচন। নেক্সট, একটি মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। মানুষ ও উদ্ভিদের জন্ম মৃত্যু আছে, মানুষের চিন্তা শক্তি আছে, সুতরাং উদ্ভিদেরও চিন্তা শক্তি আছে। তাহলে এটা হচ্ছে একটা মন্দ উপমা যুক্তির উদাহরণ। উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো। তাহলে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও। অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ। নেক্সট, মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন? যেসব ঘটনাকে সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব নয়, মিল তাদের স্থায়ী কারণ বলেছেন। নেক্সট, বহু কারণবাদের সমর্থক কারা? মিল, বেইন। কার্বেদ্রিট কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন? গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এবার 3 নম্বরে দেখো, বচন কাকে বলে? উদাহরণ সহ বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো। একটি নিরপেক্ষ বচনে সংযোজকের কাজ কি? ফিলোসফি টিউশন থেকে যে সাজেশনটি দেওয়া হয়েছে দেওয়া। নেক্সট 3 নম্বরের, তাহলে প্রথমটা কি? বচন কাকে বলে? উদাহরণ সহযোগে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো। একটি নিরপেক্ষ বচনে সংযোজকের কাজ কি? আমাদের সাজেশন থেকে হুবহু কিন্তু এই প্রশ্নটা কমন এসেছে। এবার দেখো, এখানে বাক্যগুলিকে বচনে রূপান্তর করে কোন কোন পদ ব্যাপ্য আর কোন কোন পদ অব্যাপ্য তা নির্দেশ করতে বলছে। তো আমি এখানে বাক্যগুলোকে বচনে রূপান্তর করে দিলাম। যে তরবারি ধারণ করবে সেই তরবারির দ্বারাই বিনষ্ট হবে। এটা কি? এ বচন হবে। সকল তরবারি ধারণ করা ব্যক্তি হয় বিনষ্ট ব্যক্তি। অসফল ডাক্তার আছেন, বচনে রূপান্তর করলে হবে আই। কোনো কোনো ডাক্তার হন অসফল। কদাচিৎ জ্ঞানী ব্যক্তিরা অসম্মানিত হন, তাহলে বচনে রূপান্তর করলে হবে ও। কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নন অসম্মানিত। 2 আর 2 এ 5 হয় না, বচনে রূপান্তর করলে হবে ই। 2 আর 2 নয় 5। অমাধ্যম অনুমান কাকে বলে? দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য দেখাও। অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়? এই প্রশ্নটাও কিন্তু আমাদের সাজেশন থেকে হুবহু একদম কমন আসছে।
এবার দেখো, বেশিরভাগ মানুষ স্বার্থপর, তাহলে কি হবে? আই বচন হবে। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। কি বলছে? আবর্তনের বিবর্তন করতে বলছে, তাহলে প্রথমে আবর্তন করতে হবে। আই বচনকে আবর্তন করলে আই বচন হবে, আবার আই বচনকে বিবর্তন করলে কিন্তু ও বচন হবে। তাহলে এগুলো নিশ্চয়ই তোমরা করতে পেরেছো। নেক্সট, সৎ ব্যক্তিরা কখনো পরাজিত হন না, ই বচন হবে। কোনো সৎ ব্যক্তি নন পরাজিত ব্যক্তি। নেক্সট, সব ছাত্রই সাহসী হয় না, তাহলে কোন বচন হবে? ও বচন হবে। কোনো কোনো ছাত্র নয় সাহসী। নেক্সট, কেবলমাত্র দার্শনিকেরা প্রকৃত জ্ঞানী, তাহলে এখানে এ বচন হবে, উদ্দেশ্যবিধেও চেঞ্জ হবে। সকল প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক। এবার সি নাম্বারে, এটা হচ্ছে মূর্তি সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করতে বলছে। এই অথবাতে কিন্তু অনেক স্টুডেন্ট এবছরে কিন্তু দেখো প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে, উপপাদ্য দিয়ে দিয়েছে। বেসিক্যালি এখানে টিকা দেওয়া থাকে এবং এবছর কিন্তু টিকা দেয়নি, এবছর উপপাদ্য দিয়ে দিছে প্রমাণ করার জন্য। তো এই বিষয়টা একটু কঠিন। অবশ্যই যারা পড়েছে বা যারা প্র্যাকটিস করেছে তারা কিন্তু অবশ্যই অ্যান্সার করতে পারবে। এবার দেখো, মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো। একদম আমাদের সাজেশনে দেওয়া আছে, দুটোই আসছে। তাহলে সহপরিবর্তন পদ্ধতি হচ্ছে নিচেরটা, এটা উদাহরণ। এবার সাপের কামড় থেকে মৃত্যু হয়, সুতরাং সব সাপ বিষধর, তাহলে এটা হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ হবে। আর হচ্ছে মানুষের মতো গাছেরও প্রাণ আছে, সুতরাং মানুষের মতো গাছেরও বুদ্ধি আছে, এটা মন্দ উপমা যুক্তি হবে। আর নিচে কাকতালীয় দোষ, একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। তাহলে আমাদের ফিলোসফি টিউশনের সাজেশন থেকে কিন্তু 90+ প্রশ্ন কিন্তু কমন পড়েছে। তো যারা সাজেশনটি ভালো করে পড়েছো তারা অবশ্যই ভালো মার্কস কিন্তু পাবে। অবশ্যই এই ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং পারলে শেয়ার করে দেবে।